এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি সেজুতি। আজকে আমি ক্রোশেটে একটি হাফ বডি করে দেখাবো। হাফ বডি করার জন্য গলার যে মাপটা প্রয়োজন হয় সেটা আমরা বয়সভিত্তিক মাথার যে একটা নির্দিষ্ট মাপ আছে সেখান থেকে আমরা মাপটা নেব। বয়সভিত্তিক মাথার মাপের একটা লিস্ট আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা মাপটা জেনে নিতে পারবেন। আর মাথার মাপ থেকে যেহেতু আমরা হাফ বডিতে বোতাম বা টার্সেল লাগাবো, এ কারণে 1.5 থেকে 2 ইঞ্চি ছোট নেব আমরা মাথার মাপ। আমার বাচ্চার ক্ষেত্রে মাথার মাপ 19 ইঞ্চি বয়সভিত্তিক, সেক্ষেত্রে 2 ইঞ্চি বাদ দিলে 17 ইঞ্চি থাকছে। সো আমি 17 ইঞ্চি নিয়ে আজকের এই ইয়োগ ডিজাইনটা দেখাবো। আপনারা যে বয়সের জন্য এই হাফ বডিটা বানাবেন সে বয়সের যে স্ট্যান্ডার্ড মাথার মাপ সেখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ছোট নিয়ে তারপর আমি যে ক্যালকুলেশনটা দেখাবো প্যাটার্ন অ্যাডজাস্টে, সেই নিয়মটা ফলো করে এই ডিজাইনটা করতে পারে যে কোনো সাইজের জন্য। আর আমি আজকে টিউটোরিয়ালটার জন্য ইউজ করছি 9 তার সুতা, সঙ্গে 2 মিলিমিটার ক্রোশে হুক। আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্যালকুলেশন করে নিয়েছি। 9 তার সুতা দিয়ে 2 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করে আমার 10টা ডাবল ক্রোশে বানাতে মাপ পাই আমি 1.5 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চিতে আমি 10টা ডাবল ক্রোশে তৈরি করতে পারি। এখান থেকে আমি বের করেছি যে 17 ইঞ্চিতে আমি কতগুলো ডাবল ক্রোশেট তৈরি করতে পারি। টোটাল আমার রেজাল্ট এসেছে 113টা, অর্থাৎ 1.5 ইঞ্চিতে 10টা ডাবল ক্রোশে হলে 17 ইঞ্চিতে হয় 113টা ডাবল ক্রোশে। সেখান থেকে আমি নেক্সট ক্যালকুলেশনটা দেখাবো। আমার চ্যানেলে আপনারা বেসিক চারকোনা গলার মাপ নেওয়ার একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে আমি খুব ডিটেলসে একদম অ্যাকুরেটলি কীভাবে চারকোনা গলার মাপ নিতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। বিভিন্ন স্টাইলের কিভাবে নেবেন সেটা দেখিয়েছি। আজকে আমি একটা শর্টকাট প্রসেসে দেখাচ্ছি। এই প্রসেসটা আমি এর আগেও একটা টিউটোরিয়াল ইউজ করছি, আজকে আবার দেখাচ্ছি। বাট শর্টকাট ইউজ করার আগে আপনাদের বেসিক জিনিসটা ভালোভাবে জানা দরকার, এই জন্য বেসিক টিউটোরিয়ালটা দেখে নেবেন। আর আমি এখানে টোটাল আমার স্টিচ আসছে 17 ইঞ্চি গলার জন্য আমার টোটাল স্টিচ আসছে 113টা। আপনারা এখানে লেখাটা স্পষ্টভাবে নাও বুঝতে পারেন, আমি মুখে মুখে বলছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার এই 13কে 3 দিয়ে ভাগ করা প্রয়োজন, কারণ আমি এই টোটাল স্টিচকে আমার ফ্রন্ট, ব্যাক এবং স্লিভের জন্য ডিস্ট্রিবিউট করব। এই কারণে 3 দিয়ে, বাট 113কে 3 দিয়ে ভাগ করা যায় না। এর কাছাকাছি নাম্বার যেটা 3 দিয়ে বিভাজ্য সেটা হচ্ছে 114। সো 114কে আমি 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 38। সো আমি ফ্রন্টের জন্য, যে আমার সামনের অংশের জন্য 38টা স্টিচ আমার প্রয়োজন, পিছনের অংশের জন্য প্রয়োজন 38টা স্টিচ এবং স্লিভের জন্য প্রয়োজন 38টা স্টিচ। যেহেতু একটা জামার 2 সাইডে 2টা স্লিভ থাকে, এই কারণে আমি 38কে 2 দিয়ে ভাগ করলে প্রতিটা স্লিভের জন্য পাচ্ছি 19টা করে স্টিচ। আবার যেহেতু আমি এখানে বোতাম ইউজ করছি, অর্থাৎ আমার ব্যাক জামার পিছনের দিকটাকে 2 ভাগে ভাগ করার প্রয়োজন। সো ব্যাকটাকে 2 দিয়ে ভাগ করলে আমি 19টা স্টিচ পাচ্ছি। এখন যদি আমি ডায়াগ্রাম আকারে দেখাই আমার গলাটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে স্টিচ, ফ্রন্টের জন্য 38টা স্টিচ, আমার 2টা স্লিভের জন্য 19টা করে, ব্যাকের 2টা অংশের জন্য 19টা করে। এটা হচ্ছে আমার বেসিক স্টিচ ডিস্ট্রিবিউশন 17 ইঞ্চি গলার জন্য। সেক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম আঁকিয়ে নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। চারকোনা, যেহেতু আমি হাফ বডি বানাচ্ছি, চারকোনা গলার জন্য 4টা কর্নার স্টিচের প্রয়োজন হয়। সো আমি এখানে 4টা কর্নার স্টিচ নেব, 1 2 3 4, 4টা কর্নার স্টিচ। আর পার্টিকুলারলি এই প্যাটার্নের জন্য আমি 2টা বিগিনিং স্টিচ নেব। এটা শুরুতে আমার একটা স্টিচে নিব, শেষের জন্য আমি একটা স্টিচ নেব। এই দুটো হচ্ছে একটা বিগিনিং স্টিচ, একটা এন্ডিং স্টিচ। এভাবে আমি একটা বেসিক ডায়াগ্রাম আঁকিয়ে নিলাম। এখন আমি এই যে আমার অংশগুলো আছে 5টা অংশ, আমার ব্যাকের একটা অংশ, তারপর স্লিভ, তারপর ফ্রন্ট, তারপর আরেকটা স্লিভ, তারপর ব্যাকের সেকেন্ড পার্টটা, এই প্রত্যেকটাতে আমার স্টিচ কাউন্ট থাকতে হবে মাল্টিপল অফ 18 - 1। এই 6টা স্টিচতে আমি এখানে মাস্ট নিয়ে নিলাম 4টা কর্নার স্টিচ, একটা বিগিনিং স্টিচ, একটা এন্ডিং স্টিচ। এই 6টা স্টিচ নেওয়ার পরে আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে প্রত্যেকটা অংশে আমাদের মাল্টিপল অফ 18 স্টিচ নিতে হবে -1।
-1 কেন বলছি, যে এই একটা করে স্টিচ আমাদের এই যে আমি এখানে 6টা পার্ট দেখিয়েছি, 6টা পার্টে আমি যোগ করেছি, বাট তারপরে মাঝখানের অংশগুলোতে আমাদের মাল্টিপল অফ 18 - 1 স্টিচ থাকতে হবে। সো এখানে আমার বেসিক স্টিচ বলছে এখানে আমার 19টা স্টিচ দরকার, বাট প্যাটার্ন অ্যাডজাস্টমেন্টের জন্য আমি 19-এর কাছাকাছি মাল্টিপল অফ 18 - 1 হচ্ছে 17। 18 থেকে আমরা একটা বাদ দিলাম। এখানেও যেহেতু একই সংখ্যা, সো এখানেও 17টা করে হবে। আর এখানে 38-এর মাল্টিপল অফ 18কে যদি আমি 38-এর কাছাকাছি করি মাল্টিপল অফ 18, আমি 36 পাচ্ছি। তো 36-এর থেকে আমি এক বাদ দিলে পাচ্ছি 35। সো এখানে আমি 35 নেব। আর আমাদের এখানে এই স্টিচ ডিস্ট্রিবিউশনের টোটাল স্টিচ সংখ্যা আসছে 35 প্লাস 17 গুণন 4, এই যে 1 2 3 4, 4টা 17 আছে, প্লাস আমাদের 4টা কর্নার স্টিচ, প্লাস আমাদের 2টা বিগিনিং স্টিচ। সো টোটাল স্টিচ কাউন্ট আমি একটু মেপে নিই, ক্যালকুলেট করে নিই। আমার এখানে আসছে 109টা স্টিচ টোটাল। 17 ইঞ্চি গলার জন্য প্রয়োজন 114টা স্টিচ, অর্থাৎ এখানে আমাদের 5টা স্টিচ কম হয়ে যাচ্ছে এই ডিজাইনটা করতে। এই 5টা স্টিচ আমরা আমাদের যে বাটন ব্যান্ডটা করছি সেখানে অ্যাডজাস্ট করব। সো 5টা স্টিচ আমি বাটন ব্যান্ডের জন্য নিচ্ছি 5টা, আর এক সাইডে বাটন ব্যান্ডের জন্য 5টা নিলে অপর সাইডের জন্য আমার 5টা নিতে হবে। সো আমার টোটাল আসছে 119টা স্টিচ। আমি এখানে 118টা স্টিচ করে নিয়েছি। তো আমার প্রথমে বাটন ব্যান্ডের জন্য 5টা ডাবল ক্রোশে করব আমি। বাটন ব্যান্ডের জন্য 5টা ডাবল ক্রোশে, এরপরে নেক্সট স্টিচে 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। নেক্সট স্টিচ থেকে আমি মূল প্যাটার্নটা শুরু করব। পরবর্তী স্টিচে একই স্টিচে আমি 2টা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 2, সেম স্টিচে আরও 2টা ডাবল ক্রোশে। এরপরে চেইন 3, আমি 5টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5, 1 2 3 4 5, 6 নাম্বার স্টিচে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে চেইন 5, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 5, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, চেইন 5, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, তারপরে আমি চেইন 3 করব। এরপর আমি 5টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5, এই 5টা স্টিচ স্কিপ করলে আপনারা দেখবেন যে এখানে আমাদের টোটাল 17টা স্টিচ হয়ে যাবে। তারপর একটা কর্নার হবে। কর্নারটা আমি দেখাচ্ছি, কর্নারটা মনে রাখবেন। 1 2 3 4 5, কর্নারে আমি চেইন 3 করে নিয়ে, এখানে আমার প্রথমে আগে চেইন 3 করে নিতে হবে। চেইন 3 পরে 5টা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে যে আমি কর্নারটা করব, প্রথমে 2টা ডাবল ক্রোশে, এরপরে চেইন 2, তারপরে 2টা ডাবল ক্রোশে, এরপরে চেইন 2, তারপরে এগুলো কিন্তু সেম স্টিচে হচ্ছে, সেম স্টিচে আরও 2টা ডাবল ক্রোশে, চেইন 2, তারপর আরও 2টা ডাবল ক্রোশে, কর্নারটা হয়ে গেল। এরপর চেইন 3 করব আমি, তারপরে
5টা স্টিচ আমি স্কিপ করব। 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর ঠিক এই অংশটা যেভাবে করলাম সেই সেম জিনিসটা করব। চেইন 5, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে। এরপরে আমার 3টা চেইন করতে হবে, দেখতে হবে 5টা স্টিচ বাদ আছে কিনা কর্নারের আগে। 1 2 3 4 5, সো আমার ঠিক আছে কাউন্ট। কর্নারের আগে 5টা স্টিচ বাদ আছে। এরপরে আমরা কর্নারে ঠিক যেভাবে এর আগে কর্নারটা করলাম সেভাবে ফুল কর্নারটা কমপ্লিট করব। আচ্ছা, এখানে আমি কর্নারটা কমপ্লিট করে ফেলেছি। তারপর আবার চেইন 3, 5টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে যে একটা সিঙ্গেল ক্রোশে। শুরুটা কিন্তু এইরকমই হবে, বাট এখানে কিন্তু আমাদের দুটো প্যাটার্ন রিপিট হবে, যেহেতু 35 আছে। 18 দ্বিগুণ 35, 18 মাল্টিপ্লিকেশন -1 হচ্ছে 36 হয়, 18 দ্বিগুণ হলে -1 হচ্ছে 35। সো দুটো প্যাটার্ন এখানে রিপিট হবে। কীভাবে প্যাটার্ন রিপিটটা করতে হবে সেটা জাস্ট আমি আপনাদের দেখাবো। চেইন 5 করে একটা স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে। এরপরে আবার চেইন 5, একটা স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে। এভাবে 3বার করছি আমি টোটাল। চেইন 5, একটা স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে। এটা কিন্তু এরকম করে চেইন 5 সিঙ্গেল ক্রোশে, একটা স্টিচ স্কিপ করে এরকম করে 3টা করে হচ্ছে। এরপরে চেইন 3 করে আমরা যেটা করেছি এতক্ষণ, যে কর্নারটা করেছি, যেহেতু আমাদের একটা করে রিপিট হচ্ছে ব্যাকের অংশে এবং স্লিভে, বাট ফ্রন্টে আমাদের তো দুটো রিপিট হবে। এখানে তো আমরা কর্নার করব না, আমরা এখানে আরেকটা রিপিট করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে 1 2 3 4 5, 5টা স্টিচ স্কিপ করে নেক্সট 6 নাম্বার স্টিচে যে আমরা কর্নারের মতো করে স্টার্ট করব, বাট এখানে কর্নার হবে না। প্রথমে সেম স্টিচে দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2, সেম স্টিচে আরও দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2, তারপরে সেম স্টিচে আরও দুটো ডাবল ক্রোশে। সো কর্নার হলে আমরা চেইন 2 করে আরও দুটো ডাবল ক্রোশে করতাম, বাট এটা কর্নার হবে না, এটা নর্মাল প্যাটার্ন হবে। সো এটা একটা প্যাটার্ন হলো, এটা 18টা স্টিচের হলো। এরপরে আমি চেইন 2 করে চেইন 3 করে আবার এই রকম একটা অংশ করব। তাহলে এই জায়গায় এই অংশটা হবে, তারপরে এখানে কর্নার হবে, বাকি অংশটুকু সেম এই অংশে যেটা করলাম। বাট আপনারা যদি বড় সাইজ করেন তাহলে দেখা যাবে যে ব্যাকে এবং স্লিভেও দুটো করে রিপিট করতে হচ্ছে, তাহলে দুটো করে করতে হচ্ছে, বা ফ্রন্টে দুটো জায়গায় 3টা করতে হচ্ছে। তো এইরকম করে করবেন, প্রথমে এই 3টা এই অংশটা, তারপরে নর্মাল প্যাটার্ন রিপিট, তারপরে আবার এই অংশটা যদি 3টা রিপিট করতে, তারপরে আবার নর্মাল প্যাটার্ন রিপিট, তারপরে এই অংশটা, এইভাবে অল্টার করে করতে হবে। এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট। শেষে আপনারা খেয়াল করেছেন যে আমরা যখন ফ্রন্টটা করেছি, কর্নারের দুটার মাঝখানে কিন্তু আমার এই যে চেইন 5-এর এই যে 3টা অংশ, এই 3টা অংশের মাঝখানে কিন্তু আমরা একটু ডিফারেন্ট করেছি, যে চেইন 2 ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে, এটা করেছি। বাট কর্নারে কিন্তু আমরা এই 2 ডাবল ক্রোশে টোটাল 4বার করেছি, মাঝখানে এখানে 3বার করেছি। এটার কারণ হচ্ছে যে মেইনলি এই অংশটা থেকে এই পুরো ডিজাইনটা হচ্ছে রাউন্ড নেকের জন্য। তো রাউন্ড নেক আমরা নর্মালি এই 3টা অংশের পরে এইটা করে করে পুরোটা করব, বাট যেহেতু আমি কর্নার করে করছি হাফ বডির জন্য, সো কর্নারের জন্য আমি একটা স্পেশাল এই ডিজাইনটা করছি, যে 4টা করে ডাবল ক্রোশে। তাহলে এখানে একটা অংশ কর্নার তৈরি করবে,
আর বাকি অংশটা নর্মালি প্যাটার্ন ইনক্রিজ হবে। আর বিগিনিংটা করেছি কিন্তু আমরা ডাবল ক্রোশে, চেইন টু ডাবল ক্রোশে। সো এন্ডিংটা আমরা সেম ওভাবেই করব। আমরা এই যে 5 চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপরে 5টা স্টিচ পরে 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে যে আমি বিগিনিংটা যেভাবে করেছিলাম 2 ডাবল ক্রোশে, এটা এন্ড স্টিচ, যেটা আমরা একটা স্টিচ এন্ড স্টিচ নিয়েছিলাম ডায়াগ্রামে, সেটা করছি। 2 ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে। এটা হচ্ছে এই যে এন্ড স্টিচটা, এটা 8 স্টিচটা করছে। এরপরে আমাদের 5টা ডাবল ক্রোশে বাটন ব্যান্ড হবে। যেহেতু বাটন ব্যান্ডে আমি এই অংশটাতে একটা বাটন হোল অ্যাড করব, সো প্রথমে 2টা ডাবল ক্রোশে করে নিয়েছি, এরপর একটা চেইন 1 করে নিচের একটা স্টিচ আমি স্কিপ করব, তারপরে নেক্সট 2টা স্টিচে আমি 2টা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে একটা বাটন হোল তৈরি হবে যেখানে বোতামটা ঢুকবে। সো আমাদের এই রো 1টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট রোটা আমরা টার্ন করে প্রথম 5টা স্টিচের উপরে 5টা ডাবল ক্রোশে করে নেব। 5টা ডাবল ক্রোশের উপরে এখানে আমরা যে একটা স্টিচ স্কিপ করেছি সেটার মাঝখানে আমরা একটা ডাবল ক্রোশে করব, তারপরে আরো 2টা ডাবল ক্রোশে, তাহলে টোটাল 5টা ডাবল ক্রোশে হয়ে গেল এখানে। এরপরে নেক্সট যে চেইন টু স্পেসটা আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে, চেইন 2, এরপরে 2 ডাবল ক্রোশে করব। এখানে আছে আমি 2 ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে করলাম, এটাকে আমি একটা শেল বলছি। এরপরে শেলটা কমপ্লিট করার পর আমি চেইন 2 করব। এরপরে নেক্সট যে আমাদের চেইন 3 করেছি, এরপরে নেক্সট যে আমাদের চেইন 5 স্পেসটা আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবার চেইন 5, 3 4 5, নেক্সট চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর আবার চেইন 5, নেক্সট চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর আবার চেইন 3, এরকম হলো দেখতে। এখন আমরা কর্নারে চলে এসেছি। কর্নারে চেইন 3 করার পর প্রথম যে চেইন 2 স্পেসটা আছে সেখানে আমি একটা শেল করব। একটা শেল করলাম, এরপর চেইন 1, এবার পরবর্তী 2টা চেইন 2 স্পেসও একটা করে শেল করব, মাঝখানে চেইন 1 স্পেস থাকবে। এই যে আমি আবার 3টা শেল করে ফেলেছি। এবার চেইন 3 করে আমাদের নেক্সট যে চেইন 5 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে এই অংশটা শুরুতে আমরা যেভাবে করলাম আবার চেইন 5 করে সিঙ্গেল ক্রোশে সেভাবেই করব। আর আমি যেটা বলছিলাম যে এটা একটা রাউন্ড নেকের একটা ডিজাইনকে মডিফাই করে আমি হাফ বডি ডিজাইন দেখাচ্ছি। এই কারণে আমি বলেছিলাম রাউন্ড নেকে কিন্তু সবগুলোই এই মাঝখানে যেভাবে করেছি যে মাঝখানের অংশে 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন 2 স্পেস থাকছে মেইন প্যাটার্নে, বাট কর্নারের ক্ষেত্রে আমি 3টা চেইন 2 স্পেস করছি। তার কারণ হচ্ছে কর্নারে আমরা এই ধরনের শেল করব 3টা, মাঝখানে একটা কর্নার ক্রিয়েট করবে আর 2 সাইডেরটা প্যাটার্ন ক্রিয়েট করবে। বাট যেহেতু আমরা ফ্রন্টের মিডলে
আমাদের কোনো কর্নারের দরকার হচ্ছে না, সেই কারণে দুটা চেইন টু স্পেস হচ্ছে, দুই সাইডে দুটো ডিজাইন ইনক্রিজ করবে। আমি এখন পুরো ডিজাইনটা এভাবে করব। ফ্রন্টের মিডলে আমরা দুটা চেইন টু স্পেসে দুটা শেল করব, মাঝখানে একটা চেইন অন স্পেস থাকবে। সেকেন্ড রোটা কমপ্লিট করার পরে মোটামুটি একটা গলার শেপ চলে এসেছে। আমরা এখন থার্ড রোটা কমপ্লিট শুরু করছি। আমি বাটন ব্যান্ডটা কমপ্লিট করে ফেলেছি, 5টা ডাবল ক্রোশে। এরপরে আমি চেইন টু করব। চেইন টু করে নেক্সট শেলের উপরে আমি আরেকটা শেল করব। আমি এখানে বলে রাখি যে আমরা এখানে একটা পাইনাপল স্টিচ দিয়ে একটা হাফ পটি করছি। পাইনাপল স্টিচ আমার খুব ফেভারিট একটা স্টিচ, সো এটাতে আমি একটা হাফ পটি করছি। তো শেল করা হয়ে যাওয়ার পরে চেইন 3, নেক্সট যে আমাদের চেইন 5 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 5, এরপরে আরেকটা নেক্সট চেইন 5 স্পেসে সিঙ্গেল ক্রোশে, এরপরে চেইন 3, এরপর নেক্সট যে শেলটা আছে সেটার উপর আমি একটা শেল তৈরি করছি। এরপর চেইন 2, সরি শেলটা এখনো কমপ্লিট হয়নি, শেলটা কমপ্লিট করে নিচ্ছি। শেলের পর শেল করলাম, এবার চেইন 4, চেইন 4, নেক্সট শেলের উপরে আরেকটা শেল। এরপরে আমি চেইন 4 করে নেক্সট শেলের উপর শেল করব। তারপরে এই চেইন 5 অংশে কী করতে হবে সেটা তো দেখিয়েছি। আর ফ্রন্টে এখানে প্রথম শেলের উপর একটা শেল, তারপর চেইন 4, তারপর সেকেন্ড শেলের উপর একটা শেল করব। এইভাবে পুরো রোটা আমি কমপ্লিট করব। রো 3 শেষে আমাদের হাফ পটিটা দেখতে এরকম লাগছে। রো 4-এ আমি প্যাটার্ন প্যান্টটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমি প্রথমে যে চেইন টু স্পেসটা আছে সেখানে 3টা ডাবল ক্রোশে করব। তিনটে ডাবল ক্রোশে করলাম। এরপর চেইন 1, নেক্সট শেলের উপর আমি একটা শেল করব। শেলের উপর একটা শেল করলাম। এরপরে আমাদের এই যে চেইন 5 স্পেসটা এখানে আছে সেখানে চেইন 3 করে একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 3। এরপরে যে শেলটা আছে সেটার উপর একটা শেল, চেইন 2, শেলের পর শেল কমপ্লিট করে নিয়েছি। এরপরে চেইন 1 করব। এই যে চেইন 4 স্পেসটা আছে এখানে আমাদের, সেখানে আমি 6টা ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাবল ক্রোশে করলাম।
এরপর আবার চেইন 1 করে নেক্সট শেলের উপর শেল করব, তারপর চেইন 4 স্পেসে তো আবার এরকম 6টা ডাবল ক্রোশে হবে। এরকম করে পুরোটা অংশ করব। আর ফ্রন্টে যেটা শেলের উপর শেল, মাঝখানে 4টা চেইনের উপরে 6টা ডাবল ক্রোশে, তারপর শেলের উপর শেল, এভাবে পুরো রাউন্ড রো 4টা আমি কমপ্লিট করে নেব। আমার রাউন্ড 4টা কমপ্লিট হয়ে গিয়েছে, রো 4 সরি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ইয়কটা দেখতে এরকম লাগছে। এখন আমি রো 5 শুরু করব। সো প্রথমে আমি 5টা যে বাটন ব্যান্ড এটা কমপ্লিট করে নেব। 5টা বাটন ব্যান্ডের পরে যে আমাদের 3টা ডাবল ক্রোশে আছে চেইন 2 স্পেসে, তার প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপর চেইন 1, পরের ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, অর্থাৎ প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে আমরা চেইন 1 করে একটা করে স্পেস দিচ্ছি। এরপর আবার চেইন 1 আর নেক্সট শেলের উপরে একটা শেল, শেলের উপরে একটা শেল করে নিলাম। কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের তো এখানে যে চেইন 5 এর উপরে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, এই অংশটাতে আমাদের কাজ শেষ। আমরা নেক্সট যে শেলটা আছে সেই শেলের উপরে আরেকটা শেল করে নেব। শেলের পরে শেল করা হয়ে গেল। এরপরে চেইন 1 করে এই যেখানে 6টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করব আমরা, মাঝখানে চেইন 1 স্পেস থাকবে, তারপর আবার চেইন 1 করে শেল করব। ঠিক এইভাবে পুরোটা আমি কমপ্লিট করব সবগুলোর উপরে। আর আমাদের ফ্রন্টে যেটা সেখানেও প্রথমে শেল হবে, তারপরে চেইন 1 করে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন 1 স্পেস থাকবে, তারপরে চেইন 1 করে একটা শেল হবে। এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব। এই যে রাউন্ড 5 কমপ্লিট হয়ে গিয়েছে। রাউন্ড 5 এর পরে আমাদের ইয়কটা দেখতে এখন এরকম লাগছে। আমি বাটন ব্যান্ডটা কমপ্লিট করে ফেলেছি রাউন্ড 6-এ। এরপরে আমরা যেটা করব চেইন 3 করব। চেইন 3 করে চেইন 5 করব। চেইন 5 করে এই যে চেইন 1 স্পেস আছে আমাদের প্রথম যে চেইন 1 স্পেসটা, প্রথম চেইন 1 স্পেসটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব চেইন 5 এর পরে, এরপর আবার চেইন 5, তারপরে চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 3, আমাদের যেখানে শেলের যে চেইন 2 স্পেস আছে সেই চেইন 2 স্পেসে প্রথমে একটা দুটো ডাবল ক্রোশে, এরপরে আমি চেইন 2 করব। চেইন 2 করে সেম শেলে নয়, নেক্সট শেলের যে চেইন 2 স্পেস আছে সেখানে দুটো ডাবল ক্রোশে করব। এরপর চেইন 3, তারপর আমাদের যে এখানে 6টা ডাবল ক্রোশে আছে চেইন 1 স্পেস প্রথমটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম, 5টা ডাবল চেইন করে নেক্সট চেইন 1 স্পেস একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আরও 5টা চেইন করে নেক্সট চেইন 1 স্পেসের সিঙ্গেল ক্রোশে, এরকম করে 5টা চেইন করে প্রত্যেকটা চেইন 1 স্পেস আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব, তাহলে এটা একটা পাইনাপল তৈরি করবে।
তো এখানে টোটাল চেন 5 স্পেস হলো টোটাল 4টা। এরপর আবার চেন 3, একইভাবে নেক্সট যে আমার এখানে যে শেলটা আছে সেখানে আমি নর্মাল একটা শেল করব, যেহেতু এটা কর্নারে এখানে ইনক্রিজ হচ্ছে। নর্মাল শেল হবে এই জায়গাটায়, কর্নার পয়েন্টটাতে। এরপরে চেইন 1, না চেইন 1 এরপরে চেইন 3 হবে। আমরা শুরুতে যেরকম চেইন 3 করেছিলাম এরকম চেইন 3 করে নেক্সট যে চেইন 1 স্পেস আছে সেখানে আমরা সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে চেইন 5, নেক্সট যে চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে পুরোটা কমপ্লিট করে যাব। কমপ্লিট করার পরে এই অংশে কিন্তু দুটো শেল পাশাপাশি, ফার্স্ট শেলের চেইন 2 স্পেসে দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2, তারপর নেক্সট শেলের চেইন 2 স্পেসে দুটো ডাবল ক্রোশে হয়ে পরবর্তী অংশটা সেম হবে এখানে আমরা যেভাবে করলাম নেক্সট কর্নারটাতে। আর এই জায়গাটা কিন্তু আমাদের ফ্রন্টে যেটা, এই দুইটা শেলের পাশাপাশি প্রথম চেইন 2 স্পেসে দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2, তারপরে নেক্সট শেলের দুটো ডাবল ক্রোশে হবে। তারপর আমরা তো এখানে পাইনাপলটা করব। এভাবে ফুল রাউন্ডটা আমরা কমপ্লিট করে আসব। রাউন্ড 6 রো 6 কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমাদের নেকটা দেখতে এরকম লাগছে। এখন রো 7 শুরু করছি আমি। বাটন ব্যান্ডটা করে ফেলেছি অলরেডি। এরপরে আমি প্রথমেই চেইন 2 করব। চেইন 2 করে প্রথম যে আমার চেইন 5 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে আবার চেইন 5 করব, নেক্সট চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। এরপর চেইন 3 করে আমরা যেখানে দুটা পাশাপাশি দুটা শেলের উপরে যে ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে চেইন 2 ডাবল ক্রোশে করেছি, এই চেইন 2 স্পেসটাতে আমি নতুন করে আরেকটা প্যাটার্ন শুরু করছি। আমাদের একদম ফার্স্ট রোতে যেটা আমরা করেছিলাম, যে প্রথমে দুটা ডাবল ক্রোশে, তারপর চেইন 2, তারপর আবার দুটা ডাবল ক্রোশে, তারপর চেইন 2, এগেইন দুটা ডাবল ক্রোশে। সো 2 ডাবল ক্রোশে, চেইন 2, 2 ডাবল ক্রোশে, চেইন 2, 2 ডাবল ক্রোশে। এই যে আমরা এখানে প্রথমে শুরুতে যেরকম চেইন 5 করেছিলাম, এটা কিন্তু একটা পাইনাপেলের মাথা ছিল যেটা আমরা হাফ অবস্থা থেকে স্টার্ট করেছি। সো আর ফুল পাইনাপেলটা শুরু হয় কিন্তু এখান থেকে, আমরা যেটা মিডলে করেছি। একটা এখানে দুটা পাইনাপেলের মাথা ছিল, মাঝখান থেকে একটা ফুল পাইনাপেল শুরু হয়েছে। স্টিচ অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের এভাবে স্টার্ট করতে হয়েছিল, বাট মূল প্যাটার্নটা হচ্ছে যে আমরা শুরুতে এরকম করে 2 ডাবল ক্রোশে, চেইন 2, 2 ডাবল ক্রোশে, চেইন 2, 2 ডাবল ক্রোশে এভাবে করছি। এরপরে চেইন 3, নেক্সট যে পাইনাপল অংশটা সেটা আমরা কমপ্লিট করব নর্মালি যেভাবে করতে হয়, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে চেইন 5 করে নেক্সট চেইন 5 স্পেসে সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি পুরো অংশটা কমপ্লিট করব। আমরা এখানে পাইনাপেলটা কমপ্লিট করার পরে চেইন 3 করে নিয়েছি। এরপরে নেক্সট যে আমার এখানে কিন্তু আমার কর্নার অংশ, এটা নেক্সট যে কর্নারের শেলটা আছে সেখানে আমরা একটা নতুন একটা কর্নার স্টার্ট করব। সো কর্নারটা তো আমরা রো 1-এ দেখিয়েছি। কর্নারের জন্য এখানে 2 ডাবল ক্রোশে, চেইন 2, তারপর আবার 2 ডাবল ক্রোশে, চেইন 2,
2 ডাবল ক্রোশে, তারপর চেইন 2, এরপর আবার 2 ডাবল ক্রোশে করতে হয়, অর্থাৎ 4টা 2 ডাবল ক্রোশে করতে হবে, মাঝখানে চেইন 2 করে স্পেস থাকবে। এখানে মনে রাখবেন যে নর্মাল প্যাটার্ন রিপিট হচ্ছে 3টা 2 ডাবল ক্রোশে 3বার হচ্ছে, একবার, দুবার, তিনবার, মাঝখানে চেইন 2 করে স্পেস থাকছে। আর যখন আমরা কর্নার করছি তখন চেইন 2 ডাবল ক্রোশে 4বার থাকছে, একবার, দুবার, তিনবার, চারবার, মাঝখানে 3 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে স্পেস থাকছে। এটাই জাস্ট পার্থক্য। আমরা তো আবার রো 1-এ যেভাবে করেছিলাম সেভাবে ফিরে আসলাম। সো বাকি অংশটা সেম হবে। আমরা শুরু থেকে রো 1 থেকে রো 7 পর্যন্ত আসলাম, 6 পর্যন্ত যেভাবে করেছি, 7-এ এসে আবার রো 1-এর মতো হয়েছে। সো 1 থেকে 6 পর্যন্ত সেম প্যাটার্ন রিপিটটা আমরা বারবার করে ফলো করে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের হাফ বডিটা আন্ডার আর্ম পর্যন্ত কমপ্লিট হচ্ছে। এরপরে আমরা আন্ডার আর্মে জয়েন করব যেন আমরা বডিটা তৈরি করতে পারি। রো 8 কমপ্লিট হওয়ার, রো 7 কমপ্লিট হওয়ার পরে আমার ইয়োগটা দেখতে এখন এরকম লাগছে। আমরা এরপরে রো 8 শুরু করব। আমরা কিন্তু অলরেডি প্যাটার্ন রিপিটটা দেখে ফেলেছি 1 to 7, 1 to 6, 7 থেকে নতুন প্যাটার্ন রিপিট শুরু হচ্ছে। আমরা প্যাটার্ন রিপিটটা তো দেখে ফেলেছি, বাট তারপরে আমি এখন জাস্ট স্টার্টিংটা কিভাবে করব সেটা দেখাবো। স্টার্ট আমরা যেভাবে করব আমরা এন্ডটাও সেভাবে করব, এ কারণে আমি এন্ডিংটা দেখাচ্ছি না। স্টার্টিংটা যখন রিপিটটা আমরা চলে আসবো তারপর আমি আর দেখাবো না। স্টার্টিংটা রাউন্ড রো 8-এ প্রথমে আমরা যে চেইন 2 স্পেস করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব বাটন ব্যান্ড করে নেওয়ার পরে। এরপরে পাইনাপলের যে চেইন 5 সেটা করে নেক্সট চেইন 5 স্পেস একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে চেইন 3, প্রথম যে চেইন 2 স্পেস আছে সেখানে একটা শেল হবে, ঠিক প্যাটার্ন রো 2-তে আমরা যেভাবে করেছি শুরুতে। এখান থেকে আমাদের নতুন পাইনাপলের পেজটা শুরু হবে। তারপর চেইন 1 করে নেক্সট চেইন 2 স্পেসে কিন্তু আরেকটা আমরা শেল করছি। ঠিক এইভাবেই স্টার্টিংটা করতে হবে। আমি জাস্ট এখন থেকে স্টার্টিংটা রিপিট যখন চলে আসবে সে পর্যন্ত আপনাদের দেখাবো যে স্টার্টিংটা কিভাবে করতে হবে। এটা রো 8-এর কমপ্লিট লুক। এখন হাফ বডিটা দেখতে এরকম লাগছে, এই যে কর্নারগুলো বড় হয়ে যাচ্ছে। আর এখন আমি রো 9-এর স্টার্টিংটা দেখাবো। প্রথমে আমরা চেইন 2 করব, বাটন ব্যান্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। চেইন 2 করে প্রথম যে চেইন 5 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর চেইন 3, এরপরে শেলের পর শেল, তারপরে চেইন 4 করে নেক্সট শেলের পর শেল। আমরা নর্মালি যেভাবে প্যাটার্নটা করে এসেছি এতক্ষণ, আমি জাস্ট স্টার্টিংটা দেখালাম। এরপরে শেলের পর শেলটা করতে হবে। তারপরে নতুন পাইনাপলের বেজের জন্য চেইন 4 করতে হবে, করে নেক্সট শেলের পর একটা শেল করতে হবে। এই চেইন 4-এ আমরা নেক্সট রোতে 6টা ডাবল ক্রোশে করব। এইভাবে রো 9টা স্টার্ট করতে হবে। রো 9 শেষে আমার ইয়োগটা এখন এরকম লাগছে, বেশ বড় হয়ে গিয়েছে। আর এটাকে আমি যদি হাফ বডির মতো করে সাজিয়ে নিই তাহলে এরকম লাগবে দেখতে। এটা ব্যাক সাইড আর এটা এখন ফ্রন্ট সাইড, এইরকম লাগছে। রো 10-এর শুরুতে প্রথমে আমি চেইন 3 করব, এরপরে যে নেক্সট শেলটা আছে নেক্সট শেলে আমি আরেকটা শেল করব। সো এইভাবে আমি বাকি প্যাটার্নটা কমপ্লিট করে ফেলব। এই জায়গায় চেইন 3 পরে কিন্তু এখানে আমাদের পাইনাপলটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক এই জায়গায় যেরকম হয়েছে পাইনাপলটা কমপ্লিট হয়ে গিয়েছে। শেলের পর শেল করে নিয়েছি। নেক্সট যে চেইন 4 স্পেস আছে এখানে তো আমাদের 6টা ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে আমি বাকি
পুরো রোটা কমপ্লিট করব। এই যে আমি রো 10টা কমপ্লিট করে ফেলেছি। রো 10-এর পরে এখন এরকম লাগছে দেখতে হাফ বডিটা। এখন আমি রো 11 শুরু করব। রো 11-এ কিছুই না, সরাসরি আমাদের বাটন ব্যান্ডটা কমপ্লিট হওয়ার পরে আমরা নেক্সট যে শেলটা আছে সেই শেলের উপরে একটা শেল তৈরি করব। দ্যাটস ইট। এরপরে আমরা নর্মাল প্যাটার্ন যেটা সেটা রিপিট করব। এই যে রো 11 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ইয়োগটা দেখতে এখন এরকম লাগছে, হাফ বডি ইয়োগ। আমি এখন রো 12-এর বিগিনিংটা দেখাবো। এটার জন্য আমি প্রথমে বাটন ব্যান্ডটা করে ফেলেছি, তারপরে আমি একটা চেইন 1 করব। চেইন 1 করে নেক্সট যে আমার শেল আছে, নেক্সট শেলে আমি দুটো ডাবল ক্রোশে করব। শুধু দুটো ডাবল ক্রোশে করলাম, এরপরে চেইন 3 করে নেক্সট যে শেলটা পাইনাপলটা হচ্ছে সেটা শুরু হয়ে যাবে। সো আপনারা মনে রাখবেন যে আমরা যে প্যাটার্ন রিপিট করছি, প্যাটার্ন রিপিটটা হচ্ছে রো 1 থেকে 6 পর্যন্ত যেভাবে করেছি সেম প্যাটার্নটা রিপিট হবে পাইনাপলের জন্য। আর বিগিনিংটা যেটা করলাম সেটা হচ্ছে রো 1 থেকে 12 পর্যন্ত আমরা যেভাবে স্টার্ট করেছি এবং এন্ড করেছি সেম জিনিসটা রিপিট হবে। রো 13-এ যে আবার আমরা ঠিক রো 1-এ যেভাবে স্টার্ট করেছি প্রথম স্টিচে একটা শেল করে, ঠিক নেক্সটেও যেটা হবে যে আমরা নেক্সট রো 13-এ যেটা করব, এই যে এখানে একটা শুরু করলাম চেইন 1 করে, এখানে আমরা একটা শেল করব, তারপরে সেম এইভাবে কিন্তু আমরা প্যাটার্নটা রিপিট করব। আমি আর দেখাবো না, একদম আমরা যখন আন্ডার আর্মে জয়েন করবো সেই মুহূর্তে দেখাবো। এটাই জাস্ট মনে রাখতে হবে, প্যাটার্ন রিপিট হচ্ছে রো 1 থেকে 7-এ যে নতুন রিপিটটা স্টার্ট হবে, আর বিগিনিং রিপিটটা হচ্ছে রো 1 থেকে 12-এ। বিগিনিংটা আমরা যেভাবে করলাম ঠিক সেভাবে রো 1 থেকে 12 পর্যন্ত, তারপরে রো 13-এ যে আবার ঠিক রো 1-এ যেভাবে করেছি সেভাবে স্টার্ট হবে। আমরা রো 12-এ প্রথমেই যে চেইন 1টা করলাম সেখানে একটা শেল হবে, তারপর থেকে সিমিলার ওয়েতে যাবে রো 1-এ যেভাবে করেছি। সো এরপরে আমি আপনাদের আন্ডার আর্ম জয়েনিংটা দেখাবো। এই যে আমি হাফ বডিটা অনেক দূর কমপ্লিট করে ফেলেছি। আমার বাচ্চার জন্য আমি আন্ডার আর্ম লেন্থ নিই, অর্থাৎ বগল পর্যন্ত দূরত্ব নিই 4.5 ইঞ্চি। আমি আপনাদেরকে বয়সভিত্তিক আন্ডার আর্মের লেন্থটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে কোন বয়সের জন্য কতটুকু আন্ডার আর্মের দূরত্ব নিতে হয়। আপনার ভিডিও ডিসক্রিপশনটা খেয়াল করে দেখবেন। আমার বাচ্চার জন্য আমি 4.5 ইঞ্চি প্লাস নেই, 4.5 ইঞ্চি বা একটু বেশি। সো আমি এখানে এই কর্নারটাতে আমি জয়েন করবো আন্ডার আর্ম। সো আমি এখানে দেখবো যে উপর থেকে কতটুকু হলো। এখানে দেখুন 4.5 ইঞ্চির একটু বেশি আছে, বাট 4.5 অলমোস্ট 4.5 ইঞ্চি আছে, একটু বেশি। সো আমি এখানে আর বাড়াবো না, আমি এখানে জয়েন করে ফেলবো আন্ডার আর্ম। আর আন্ডার আর্ম আপনারা যে পর্যায়ে জয়েন করুন না কেন খেয়াল করবেন কাজের সুবিধার্থে, যেই মুহূর্তে এই যে দুটা আমাদের পাইনাপল শেষ হয়ে গিয়েছে, যেই প্যাটার্নটা থেকে পাইনাপল শেষ হয়ে গিয়েছে এবং তারপরে আমরা দুটা শেল পাশাপাশি করেছি, এই রকম ক্ষেত্রে যে আমরা জয়েনিংটা করব তাহলে জয়েনিং করাটা সহজ হবে। এই যে আমাদের আগের রাউন্ডে পাইনাপল শেষ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমরা এসেছে পাইনাপলের উপরে পাশাপাশি দুটা শেল চলে এসেছে। সো আমি আন্ডার আর্মে যেখানে কর্নার পর্যন্ত যেয়ে আমি দেখাচ্ছি কিভাবে জয়েন করতে হবে। এই যে আমি ফার্স্ট কর্নার পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আমি যেটা বলেছিলাম যে দুটা শেল পাশাপাশি থাকলে নেক্সট রাউন্ডে যেটা করতে হয় যে প্রথম শেলে দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2, তারপরে নেক্সট শেলে দুটো ডাবল ক্রোশে, এভাবে করতে হয়। সো এইরকম করে কর্নার জয়েন করাটা সহজ হবে আমাদের আন্ডার আর্মের জন্য। আর এটা জয়েনিংয়ের সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে শুধুমাত্র আন্ডার আর্মের দূরত্ব আপনার মিলে গেলেই হবে না, আপনার বাচ্চা যদি একটু হেলদি হয় বা যে বয়সে আপনি বানাচ্ছেন বয়সে অনুযায়ী যে বডিটা, সে বডিটাও কিন্তু আসতে হবে। সে বডিটা আসতে হবে কিভাবে আমি বোঝাচ্ছি। আপনি এইভাবে রেখে দেখবেন, এইরকম করে
দুটো কর্নার মিলিয়ে রেখে দেখবেন যে এই জায়গায় আপনার আন্ডার আর্মের দূরত্বটা আসছে কিনা, প্লাস এখানে বডির দূরত্বটা আসছে কিনা। যদি দেখেন যে আন্ডার আর্মের দূরত্ব চলে এসেছে বাট বডিটা হচ্ছে না, সেক্ষেত্রে এই কর্নারে জয়েনিংয়ের সময় কিছু এক্সট্রা চেইন করে নিতে পারেন। চেইনের পরিমাণটা হবে আপনার প্যাটার্ন রিপিটটা যেন ঠিক থাকে সেটা মেনটেন করে এটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা তো আসলে আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়। অথবা আপনি চাইলে আর একটু বড় করে নিতে পারেন, সেক্ষেত্রে আন্ডার আর্মের দূরত্বটা একটু বেড়ে যাবে বডিটা ফিট হওয়ার জন্য। যে কোনো দুই প্রকারে করতে পারেন। বাচ্চার জন্য বডি আন্ডার আর্ম আমি 4.5 ইঞ্চি নিই, এক্স্যাক্ট 4.5 ইঞ্চি এসেছে। বডিটা আমি 11 ইঞ্চি নিই, 11 ইঞ্চি এসেছে। 11 থেকে 11.5 ইঞ্চি নিই। এখানে 11 একটু বেশি আছে, বাট আমরা যখন জয়েন করবো তখন একটু বড় হয়ে যাবে। তো সেই হিসেবে বডি মেজারমেন্ট আমার চলে এসেছে, এই কারণে আমি এখনই জয়েন করছি। এখন আমি জয়েনিংয়ের জন্য যেটা করব, এই যে আমার কর্নারের যে শেলটা আছে সেই শেলে আমি চেইন 3 করে আমার নর্মাল প্যাটার্ন অনুযায়ী এখানে আমরা যেরকম করেছি যে প্রথম শেলে দুটো ডাবল ক্রোশে, আমি কর্নারের শেলটাতে প্রথমে দুটো ডাবল ক্রোশে করব। তারপরে আমি ঠিক এই অংশটাতে যেরকম দুটো শেলে যেভাবে কাজ করেছি, প্রথম শেলে দুটো ডাবল ক্রোশে, তারপর চেইন 2, তারপর নেক্সট শেলে দুটো ডাবল ক্রোশে। তো আমি প্রথম কর্নারে, আমার ব্যাকের প্রথম কর্নারে দুটো ডাবল ক্রোশে করলাম, এরপর আমি চেইন 2 করব। আর নেক্সট ডাবল ক্রোশেটা আমি দুটো ডাবল ক্রোশে করব হচ্ছে আমার এই যে হাতের এই অংশটা, এটাতে আমি জয়েন করে একটা আন্ডার আর্মে জয়েন করব। এটা যে ডাবল ক্রোশে কর্নারটা আছে সেখানে আমি বাকি দুটো ডাবল ক্রোশে করব। তাহলে কিন্তু আমার প্যাটার্নটা ঠিক থেকে যাচ্ছে। আর আমি এই পর্যায়ে এসেই জয়েনটা করতে বলছি, কারণ এখানে আমার জয়েন করাটা একটু সহজ হবে প্যাটার্নটা ঠিক রেখে। তাহলে দেখুন আমার নর্মাল প্যাটার্ন যেভাবে হয়ে আসছিল, প্রথমে পাইনাপল বেস, তারপরে প্রথম শেলে দুটো ডাবল ক্রোশে, চেইন 2 দুটো ডাবল ক্রোশে নেক্সট শেলে, তারপরে পাইনাপল বেস, তারপরে চেইন 3 করে। আবার আমার এখানে কিন্তু আমি নর্মাল প্যাটার্নে যেরকম করে দুটো শেল পাশাপাশি থাকে আমি ধরে নিচ্ছি যে এই দুটো শেল পাশাপাশি, ঠিক সেভাবে আমার প্রথম কর্নারে আমি দুটো ডাবল ক্রোশে, তারপরে চেইন 2 করে এটা জয়েনিংয়ের জন্য নেক্সট যে কর্নারটা আছে আমার স্লিভের পরে সেখানে দুটো ডাবল ক্রোশে করলাম। এইভাবে জয়েনিংটা সোজা হয়। এই রোতে এসে যদি আপনারা জয়েনিং করেন তাহলে খুব সহজেই প্যাটার্নটা ঠিক রেখে আপনারা জয়েনটা করে ফেলতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। আর আমি যেটা বলছিলাম যে স্ট্যান্ডার্ড বয়স অনুযায়ী গলার মাপ, স্ট্যান্ডার্ড বয়স অনুযায়ী আন্ডার আর্ম লেন্থ এবং বডি মেজারমেন্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আমি এইভাবে পুরোটা কমপ্লিট করব। আমার নেক্সট আন্ডার আর্মটাও জয়েন করব, তারপরে পুরো ইয়োগটা হাফ বডিটা কমপ্লিট করে আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাবো।